করে গত রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ভিডিওতে একটা লাইভে প্রোগ্রাম করছেন এবং একই সঙ্গে নাকি তার আগেই মনে হয় তার আগেই এই যে ওয়াংচুক, এই যে লাদাখের একজন পরিবেশ কর্মী যে নাকি 25-26 দিন ধরে অনশন ধর্মঘট করছিল এবং যাকে কেন্দ্র করে কিন্তু বস্তুত ওই যে পরবর্তীতে আরশোলাদের আন্দোলন। এখন সেই ওয়াংচুক উনি কিন্তু অনশন ভঙ্গ করছেন এবং সবাইকে বলছেন কেউ যেন সহিংস আচরণ না করে। আর এদিকে নরেন্দ্র মোদী অনলাইনে এসে একটা ভিডিও বার্তা দিয়ে উনি যে সমস্ত বক্তব্য বিবৃতি দিয়েছেন সেগুলো তো ছাত্রদের পক্ষেই দেখলাম। উনি বলছেন যে এই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এটা মোটেও কোনো সাধারণ কোনো বিষয় না, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। এতে লক্ষ লক্ষ ছেলে পেলের জীবন যেমন নষ্ট হয় তেমনি তাদের অভিভাবকদের জীবনও দুর্বিষহ হয়ে ওঠে এবং এই যে ঘটনা যেটা ঘটছে, লিক হয়ে গেছে, এর জন্য কি করা হয়েছে, যারা দোষী তাদের ধরে জেল হাজতে ঢুকানো হয়েছে এবং ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। এবং একই সঙ্গে উনি বলছেন যে এক বছর যাতে নষ্ট না হয় ছাত্রছাত্রীদের জীবন, সেই হেতু সরকার খুব দ্রুত পদক্ষেপ নিয়ে কি করছেন, ওই নিট পরীক্ষা এটা অলরেডি হয়ে গেছে এবং গত 19 তারিখে ওইগুলোর যে রেজাল্ট বের হয়েছে এবং ছাত্রছাত্রীরা খুব উল্লাস মুখর আছে। অর্থাৎ এই মতো অবস্থায় এই যে আন্দোলন এটা তো কোনো ভিত্তি নেই, মানে কিসের অর্থাৎ যে জিনিসটা নিয়ে এরা দাবি দাওয়া করছে ওই জিনিসটা তো অলরেডি পূরণ হয়ে গেছে। এখন এই প্রশ্নপত্র ফাঁস বিষয়টা হলো যে এটা কি নরেন্দ্র মোদী নিজে দায়িত্ব নিয়ে দেখেন নাকি বা শিক্ষামন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে দেখেন নাকি? এগুলো তো কোনো লোকজনকে দিয়ে প্রশ্নপত্র করানো হয় এবং তারা যখন প্রশ্নপত্র করে, যখন এগুলো টাইপ করে বা এগুলো অনুবাদ করে, তো যে লোকের উপরে দায়িত্বগুলো থাকে এখন তারা যদি সৎ না হয়, তারা যদি টাকার বিনিময়ে ওই প্রশ্নপত্রগুলো যদি বিক্রি করে দেয় বা বাইরে প্রকাশ করে দেয়, তো আসলে এটা কিভাবে ঠেকানো যায়? আসলে জটিল না? এখানে কি নরেন্দ্র মোদী নিজেই কাজটা করছে বা ভারতের যে শিক্ষামন্ত্রী সে তো নিজেই কাজটা করেনি, আর সে নিজেও তো প্রশ্নপত্র তৈরি করে না, সংরক্ষণও করে না। এর জন্য দপ্তর আছে, দপ্তরের লোকজন আছে, তারা লোক নিয়োগ দেয় যারা প্রশ্নপত্র তৈরি করে, যারা সংরক্ষণ করে। তো তারা যদি এই কাজগুলো করে ফেলে তো এইগুলো থামানো তো আসলে কঠিন না। মানে এখানে যাদের উপরে নির্ভর করা হচ্ছে, যাদের উপরে আস্থা রাখা হচ্ছে, তারা এই কামটা করছে শুধুমাত্র টাকার লোভে। তো যাই হোক, অতঃপর কিভাবে এই প্রশ্নপত্র ফাঁস রোধ করা যায়, এবং একই সঙ্গে এটাও বলতে হবে যে এইটা যে শুধুমাত্র এই বিজেপির আমলে হচ্ছে তা তো না, ওই কংগ্রেস যখন রাজত্ব করতো তখনও তো হতো। এবং শুধু কি এই নিট প্রশ্নপত্র ফাঁস নয়, কি যে কেরালা টেরালা বিভিন্ন জায়গায় তো দেখা গেছে যে সেখানে এরকম প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তো এটা কিন্তু এই কয়েকদিনের আন্দোলনে যেটা বোঝা গেল, এই যে নিটের প্রশ্নপত্র ফাঁস, এটার এগেনস্টে যত পদক্ষেপ নেওয়া এবং এটাকে বাইপাস করে নতুন ব্যবস্থা নিয়ে এটার যে সমাধান, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। অর্থাৎ এই কারণে এটা নিয়ে আন্দোলনের কোনো এখানে যুক্তিই ছিল না, কিন্তু তারপরে আন্দোলনটা হচ্ছে। সুতরাং তখনই কিন্তু ভারত সরকার আগে থাকতেই বুঝছে যে এটার পিছনে বিদেশি মদত আছে, প্রচুর টাকা পয়সা এখানে আসছে। এবং যেটা আমরা নিজেরাও দেখতে পেলাম যে এখানে ছাত্রছাত্রী যারা হাজির হয়েছে তারা কিন্তু দেখলাম যে বিভিন্ন সূত্র থেকে 15-20% ছাত্রছাত্রী, আর বাকি সব অন্য লোকজন যারা কেউ ছাত্র না। এখন অনেকে বলবে যে ওই ছাত্রছাত্রীদের অভিভাবক অথবা তাদের যে আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন ব্যক্ত করার জন্য অন্যান্য লোকজন আসছে, ভালো কথা। কিন্তু যে তাদের দাবি কি? দাবি হচ্ছে যে এই প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য পদক্ষেপ নেওয়া। তো পদক্ষেপ তো নেওয়া হবেই, সাথে সাথে কীভাবে পদক্ষেপ নেয়? ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র না, সেখানে যে কোনো একটা দাবি করলে সাথে সাথেই, মানে এখন দাবি করলে এখনই সেটা কিভাবে সম্ভব? শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে, শিক্ষামন্ত্রী ব্যক্তিগতভাবে তো আর ওই প্রশ্নপত্র ফাঁসে জড়িত না, বা তার নির্দেশেও তো এটা হয়নি, তাই না? যাদেরকে ধরা হয়েছে দেখলাম কত 13-14 জনকে ধরা হয়েছে, সবই তো ওই
যারা প্রশ্নপত্র তৈরি করছে, টাইপ করছে, অনুবাদ করছে, এরাই। তো এইটা হচ্ছে এই যে গত কয়েক বছর ধরে এই যে নেপাল, তারপরে শ্রীলঙ্কা, বাংলাদেশ ইত্যাদি দেশে যে ধরনের আন্দোলন করে সরকার ফেলে দেওয়া হয়েছে, এটারই একটা রিহার্সাল এই ভারতে হয়ে গেল। এবং এইটার পিছনে অনেকগুলো কারণ আছে। ভারত একটা উদীয়মান একটা শক্তি, বাট অ্যাট দ্য সেম টাইম আমেরিকা যে পরাশক্তি, সে চায় ভারত যেন তাদের কাছে তাবেদারি করে, মানে তাদের তাবেদার হয়ে থাকে, প্রজা হয়ে থাকে। এখন ভারতের সরকার এবং তাদের নেতারা বলে যে আমরা কেন বন্ধু আমরা হতে পারি, কিন্তু তোমাদের তাবেদার তো আমরা হব না। ফলে আবার ওদিকে তুরস্ক আর ভারতের মধ্যে তো আদর্শগত নানা সমস্যা আছে, তাই না? কারণ তুরস্ক হলো কঠিনভাবে পাকিস্তানের সাপোর্টার, আর পাকিস্তান হলো একটা টেরোরিস্ট কান্ট্রি, যারা নাকি প্রতিনিয়ত টেরোরিস্ট ভারতের মধ্যে ঢুকিয়ে ভারতে নিরাপত্তা বিঘ্নিত করে। তাহলে এখানে কতকগুলো পার্টির স্বার্থ কিন্তু এক হয়ে যায়। আবার ভারতের মধ্যে যারা কংগ্রেস বা অন্যান্য যে সমস্ত দলফল, বিশেষ করে কংগ্রেস পার্টি যেগুলো আছে, এগুলো তো বিজেপিকে মনে করে কট্টর হিন্দুত্ববাদী, যারা নাকি ভারতের ধর্মনিরপেক্ষ বা উদারতা ভাব দূর করে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। অতএব তারাও তো তকে তকে থাকে। তারা নিজেরা যদি জানেও যে এর পিছনে ডিপ স্টেট আছে, পাকিস্তান আছে, তুরস্ক আছে, আমেরিকা আছে, তারপরও তারা তো ওই বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে চায়। সুতরাং তারা তাদের ইন্টারেস্টে না চাইলেও এই বিদেশি এই সমস্ত যে ষড়যন্ত্র, ওই ফাঁদে পা দিয়ে ফেলে। ঘটনা কি সেটাই না? সেটাই তো আমরা দেখলাম। তবে এখানে একটা জিনিস আমি খুব বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম, যে বলিউডে যে নায়ক নায়িকারা, তাদেরও কিছু কিছু দেখলাম যে এই মানে এই রাজনৈতিক ব্যাপারে তারাও দেখলাম যে একটা পক্ষ নিয়ে সরকারের এগেনস্টে দাঁড়িয়েছে। তো যারা নাকি ইয়ে করে, চলচ্চিত্র করে, অভিনয় করে, এইভাবে প্রচুর টাকা পয়সা পায়, বিলাসবহুল জীবনযাপন করে, রঙ্গতামাশার জীবনযাপন করে, ভারতের খায়, ভারতের পরে আবার ভারতের বিরুদ্ধে মানে রাষ্ট্রের বিরুদ্ধে যারা নাকি ষড়যন্ত্র করে, তাদের সাথে গিয়ে যোগ দেয়। আমার মনে হয় যে বলিউডের এই সমস্ত নায়ক নায়িকাদের ব্যাপারে ভারত সরকারের একটু দৃষ্টি দেওয়া দরকার। এবং এই দিক দিয়ে এই যে পশ্চিমবঙ্গ, তারা তো পুরো নষ্ট করে ফেলছে। ওখানে যে টলিউড, মানে যে যারা নায়ক নায়িকা, এই মমতা ব্যানার্জি কী করেছে, সব কয়টারে ধরে এনে এখানে বিধানসভায়, ওখানে লোকসভায় দাঁড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আরে ভাই, এরা রাজনীতির কী বোঝে? তো এদেরকে বানিয়েছে রাজনীতিবিদ। এই যে পশ্চিমবঙ্গের রাজনীতি যে পৌঁছে গেছিলো, তার একটা অন্যতম কারণ ছিল রাজনীতি সম্পর্কে যাদের কোনো আইডিয়াই নাই, তাদেরকে ধরে নিয়ে, আরে ভাই, তারা তো সিনেমা টিনেমা করে খাচ্ছিল বেশ, তাদের তো এক্সট্রা আয় হওয়ার জন্য দরকার নেই। তো মমতা ব্যানার্জির এমন কী ঠেকা পড়লো, তাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের কি এমপি বানায়, বিধায়ক বানায়, তাই না? এবং আজকে যখন বিপদে পড়ছে, লাপ্পা মেরে সব ভেঙে যাচ্ছে, তাই না? তাহলে এইগুলারে দিয়ে এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার তো কোনো অর্থ ছিল না। আর এদের তো মাথায় বুদ্ধিশুদ্ধিও কম। আসলে হচ্ছে সস্তা জনপ্রিয়তার এই যে টেকনিকগুলো অবলম্বন যে দেশ করে, তাদের অবস্থা এরকমই হয়। আপনি উন্নত দেশগুলোতে দেখেন না, সেখানে কি চাইলেই একজন সিনেমা স্টার অথবা একজন খেলোয়াড় রাজনীতিতে ঢুকেই একেবারে বড় পোস্টে নির্বাচনের সুযোগ পায় নাকি? আমেরিকাতে অনেক ঘটনা আমরা দেখছি, যেমন রোনাল্ড রেগান, উনি একজন অভিনেতা ছিলেন, কিন্তু উনি কি একেবারে মানে ওনার সেই মানে সিনেমার যে ক্যারিসমেটিক যে চরিত্রের বিষয় দিয়েই কি উনি ওনার যোগ্যতা প্রমাণ করছিলেন নাকি? না, ওনার প্রকৃত রাজনীতিবিদ হিসেবে তার যথেষ্ট ইয়ে ছিল। তার আর্নল্ড শোয়েজনিগার, যাকে আমরা একসময় ক্যালিফোর্নিয়ার গভর্নরও হতে দেখছি। তো কথা হচ্ছে যে তাদের সেই যোগ্যতা ছিল, তারা সেটার প্রমাণ দিয়েছে। বাট এই পশ্চিমবঙ্গ বা ভারতে যারাই নাকি সিনেমা করতো, তাদের রাজনীতিতে আনার পর তারা কি সেই যোগ্যতার পরিচয় দিয়েছে? না। এই যে এখন এই যে সিনেমার লোকজন, তারা যদি এখন এই যে যারা নাকি আন্দোলন করছে তাদের পক্ষে থাকে, এটা কিন্তু সত্যকার অর্থে এটা রাষ্ট্রের এগেনস্টে থাকে। কারণ এখানে সুস্পষ্টভাবে ভারতের অর্থনৈতিক অবস্থা, অগ্রগতিগুলো ধ্বংস করার জন্যই আসলে এখানে উঠে পড়ে লাগছে। আমেরিকার উদ্দেশ্য হলো যে ভারত, তুই আমার কথা শুনে চলবি।
এখানে চায়না পয়সা দিয়েছে যে ভারতের অগ্রগতি যেন থেমে যায়। এই যে ওয়াংচুক টুককে নিয়ে তো কত কথাই আমরা শুনি যে লাদাখের যে জনগোষ্ঠী তাদেরকে সে শিখাচ্ছে কি যে চায়না যদি আক্রমণ করে তাহলে তখন নিরপেক্ষ থাকবে, এবং তার এনজিও আছে, প্রচুর টাকা নাকি পায়। তো এখন অনেকগুলো ঘটনা এখানে জড়িত হয়ে আছে। আর আমেরিকা চায় যে ভারত তার তাবেদারি করুক, এবং তা আমেরিকার সবচেয়ে বড় সমস্যা হলো ভারত আসলে একটা বড় দেশ, উঠতি অর্থনীতি, তাই না? এখন ওই যে ব্রিক্সে গিয়ে যদি ওই যে ডিডলারাইজেশন প্রোগ্রামে অংশ নেয় এবং সেটা নিবে, এটা তো আমেরিকা খুব ভালো করেই জানে, তাহলে কী করতে হবে, এমন অবস্থা করে সেটা দিতে হবে যাতে ব্রিক্সে গিয়ে ডিডলারাইজেশন কার্যক্রম করতে না পারে। আর ওই পাকিস্তানের উদ্দেশ্য ভারতকে ভেঙে খান খান করে দেওয়া, তুরস্কের উদ্দেশ্য একই, চায়নার উদ্দেশ্য ওই একই। এখানে আসলে কয়েকটা পক্ষ আছে যারা নাকি আন্দোলনের পিছনে অনেক টাকা খরচ করছে এবং তাদের ভিন্ন ভিন্ন লক্ষ্য আছে। তো যাই হোক, এখানে এই যে ওয়াংচুক সে অনশন করছিল বস্তুগতভাবে নিজেকে পরিবেশ কর্মী। আসলে পরিবেশ কর্মী নামক লোকজনগুলো দেখা যায় যে প্রায় আমেরিকার ডিপ স্টেটের দালাল বা সাম্রাজ্যবাদী যে শক্তি আছে তাদের দালাল। কীরকম? এদের বাইরে বিদেশ থেকে টাকা টুকা আসে না, তো টাকা টুকা আসলে এরা সেই টাকা পয়সা দিয়ে কী করে, এরা লোকজনের মধ্যে খরচ করে দালাল তৈরি করে এবং দেশীয় রাজনীতির এগেনস্টে একটা মতবাদ তৈরি করে এবং লোকজনের মধ্যে সেটা প্রচার করে। এই যে বিদেশি টাকা পয়সা আসলো এবং এগুলো কিভাবে খরচ হচ্ছে না হচ্ছে, এগুলো যদি সরকার নিয়ন্ত্রণ না করে তাহলে তো এই যারা নাকি যে চায়না বলেন, তুরস্ক বলেন, আমেরিকা তো আছেই, এমনকি পাকিস্তানও ভারতের মধ্যে ডিস্টেবিলাইজ করার জন্য, ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য ব্যাপকভাবে টাকা পয়সা এখানে পাঠাবে। আর এই টাকাগুলো নিশ্চয়ই খরচ হবে এই জঙ্গিবাদের পিছনে, উগ্রবাদের পিছনে এবং ভারতের শত্রুদের আরও শক্তিশালী করার পিছনে, তাই না? এই যে ককরোচ পার্টি, এরা টাকা পায় কোথায়? এই যে এসে জড়ো হচ্ছে, এখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে না, তো এই টাকাগুলো কোথা থেকে আসতেছে? এটা একটা অন্যতম উদ্দেশ্য যে ওই ওয়াংচুক চাচ্ছিল যে এই টাকা পয়সা বাইরে থেকে আসবে, যেমন ইচ্ছে খুশি সে খরচ করবে, এখানে সরকার কোনো হস্তক্ষেপ করতে পারবে না। ওই জন্য সে অনশন নামক নাটক শুরু করছে। এখানে যে সরকার কী জানি একটা আইন করতে যাচ্ছে যেখানে নাকি বাইরে বিদেশ থেকে টাকা আসলে পাই টু পাই সরকারকে হিসাব দিতে হবে কোথায় কীভাবে খরচ করছে, অর্থাৎ সরকার মনিটর করবে। ব্যাস, এখানেই ওয়াংচুকের সমস্যা। আরে ভাই, আমি কায়দা কানুন করে টাকা আনছি, তা তো তুমি এত করবে কেন? আমি আরও টাকা আনবো, এটাতে আরও তোমার ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে না, কোথায় আমাকে ধন্যবাদ দিবে সেটা না করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। কিন্তু বাবা, এত বৈদেশিক মুদ্রার তো দরকার নেই ভারতের। তুমি টাকা আনবা বাইরে বিদেশ থেকে, এনে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এটা কি ভারত সরকার এটা বোঝে না? এদের গোয়েন্দা নাই, এদের কোনো সোর্স নাই। তো যাই হোক, ভারত ওই বাংলাদেশ, তারপরে শ্রীলঙ্কা, তারপরে ওই নেপালে যেভাবে এরকম বৈদেশিক টাকা ঢুকিয়ে তারপরে এরকম একটা দল তৈরি করে তারপরে এরকম আন্দোলন করে যেভাবে সরকারকে হটানো গেছে, ভারতে তো সেটা সম্ভব না। এই জিনিসটা আবারও হয়তো ডিপ স্টেট, মানে আমেরিকার ডিপ স্টেট বা পাকিস্তান, চায়না, তুরস্ক ভালো করে বুঝলো যে অন্য দেশে যেটা করলে খুব ইজিলি কিছু ফল পাওয়া যায়, এখানে সেই ফল পাওয়া যাবে না। ওয়াংচুক অলরেডি তার অনশন ভঙ্গ করছে, আর ওদিকে ওই ককরোচ পার্টির নেতা সে অসুস্থতার ভান করে সরে গেছে। ফলে এখানে যে আন্দোলন, এগুলো আর খুব বেশি দীর্ঘায়িত হবে মনে হয় না। এরপর পুলিশের অ্যাকশন শুরু হয়ে গেছে, চিহ্নিত করা হয়েছে কারা এখানে সহিংসতা করছে, বাড়ি বাড়ি গিয়ে এক একটাকে ধরবে, পাশায় লাথি দিয়ে হাজতে ঢুকাবে। এদের জীবন যৌবন শেষ, এরা কোনো জায়গায় সরকারি চাকরি পাবে না, কোনো জায়গায় কোনো কিছুই পাবে না। এবং এরা মানে এদের 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 কপালে কিন্তু বহুত দুঃখ আছে, অলরেডি কিন্তু ধরপাকড় চলছে। তো ভারত একটা দ্বিস্তর বিশিষ্ট গণতান্ত্রিক দেশ, একটা হলো রাজ্য সরকার আর একটা কেন্দ্রীয় সরকার, তাই না? তাই রাজ্য সরকারের মানে 28টা না 29টা রাজ্যের 22টাতেই তো বিজেপি ক্ষমতায়, তাই না? ওই দিল্লিতে কিছু ফুলাফাইন, তা যদি লাখ না কোটিও জড়ো হয়, তাতেই কি সরকার পাল্টে নাকি? আচ্ছা ঠিক আছে, নরেন্দ্র মোদী হয়তো ইয়েতে চলে গেল, পদত্যাগ করলো, তো সেখানে কি সংসদ ভেঙে যাবে নাকি? না। তো
তখনই দেখা যাবে ওই নরেন্দ্র মোদী সাইতে আরো কড়া যোগী আদিত্যনাথকে এত প্রধানমন্ত্রী বানা দিল, তখন এসব ছাত্র মাত্র পাশায় পে দিয়ে একেবারে লাল করে দিবে, তাই না? নরেন্দ্র মোদী তো যথেষ্ট নরমপন্থী বলে এরা এই কয়েকদিন ধরে এখানে গন্ডগোল গ্যাঞ্জাম করতে পারছে। যোগী আদিত্যনাথ হলে তো প্রথম দিন থেকে এদের পাশার ছাল লাল করে দিত। আসল কথা হচ্ছে যে এরা যে উদ্দেশ্যে এখানে আন্দোলন করছে সেই উদ্দেশ্য তো অলরেডি মানে পূরণ হয়ে গেছে। অর্থাৎ যারা নাকি দোষী তাদেরকে ধরা হয়েছে, বিচার হবে, সেই পরীক্ষা বাতিল করা হয়েছে, নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে। তাহলে এদের দাবিটা কি? পরীক্ষার সিস্টেম পাল্টাতে হবে। তো এইটা তো তারা যেমন বুঝতে পারছে, সরকারও তো বুঝতে পারছে। এখন পরীক্ষার সিস্টেম যতই পাল্টানো হোক না কেন, কিছু লোকজন তো এই পরীক্ষাপত্র তৈরির ব্যাপারে যুক্ত থাকবেন। আর তারা যদি গিয়ে টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে, এটা হলে কীভাবে করা সম্ভব? তাহলে তো দেখা যাচ্ছে যে এদেরকে একটা হাজতখানায় ঢুকায় বা একটা ঘরের মধ্যে ঢুকায় রেখে প্রশ্নপত্র তৈরি করে তাদের কাছে কোনো মোবাইল টোবাইল কোনো কিছু দেওয়া হবে না, ওখানে তারা থাকবে এবং তারপরে যে পরীক্ষা টরীক্ষা শেষ হলে তারপরে ঘরের দরজা খুলে তাদেরকে বের করে দিতে হবে। বিষয়টা অনেকটা এরকম না? তো যাই হোক, আন্দোলন করে যে আসলে সরকার পাল্টানো যায় না এটা জেনে শুনে এই বিদেশিরা বেড ধরছিল, মানে আমেরিকার ডিপ স্টেট, তুরস্ক, চায়না, পাকিস্তান বেড ধরছিল, কিছু পয়সা কুড়ি খরচ হলো আর কি। কাজের কাজ কিছুই হয় না। কাজের কাজ মাঝখান দিয়ে এই অল্প বয়সে পোলাপান যারা আসলে কোনো কিছু না জানে না, উত্তেজনা টকবক করে ফোটে, তাদের অনেকেরই ভবিষ্যৎ নষ্ট হলো। এবং একই সাথে আমেরিকা, চায়না বা তুরস্ক বা পাকিস্তান এরা বুঝে গেল যে তারা ভারতের গণতন্ত্রকে যতটা দুর্বল মনে করে আসলে মোটেও ততটা দুর্বল না। অথবা এখানে তারা যে ইনভেস্ট করছিল এটা ফানিতে গেল, তাই না? এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, ভারত সরকার চাইলে, মানে ওরা তো বিজেপি, তাই না? ওরা চাইলে ওদের যে সমর্থক আছে তাদেরকে ডাক দিয়ে বলতে পারতো না যাই তোমরা এসে এদেরকে প্রতিহত করো? তাহলে ওদের চাইতে অনেক বেশি সংখ্যক লোক এখানে জড়ো হয়ে ওদের পিটিয়ে এবং পে দিয়ে পাশাল চামড়া লাল করে ওখান থেকে আউট করে দিতে পারতো না? কিন্তু সেটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার করেনি, কারণ তারা আত্মবিশ্বাসী ছিল যে তাদের নিজেদের যে প্রশাসনিক যন্ত্র আছে সেটা দিয়ে তারা হ্যান্ডেল করতে পারবে, এবং সেটি করছে, মানে দেখিয়ে দিয়েছে, তাই না? ধন্যবাদ।